দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি শুভেচ্ছা দিক হবে না। যদি বিক্রি করে দেওয়া হয় তারপরও সে সম্পদ আপনার ক্ষমতায় থাকবে। কীট পতঙ্গ আছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভারত সফরে গিয়ে বাংলাদেশের ভেতর দিয়েই ভারতীয় রেলপথ, সেন্ট মার্টিন আরও বিভিন্ন তিস্তা ইস্যুকে কেন্দ্র করে সরকার তাহলে কি সমঝোতা করে আসলো। এদিকে সরকার দেশে ফিরতে না ফিরতেই বাংলাদেশে ভারতীয় রেলপথের কার্যক্রম খুব দ্রুতই প্রস্তাবনার মাধ্যমে চালু করা হবে। তার মানে বাংলাদেশ কি দখল করে নিয়েছে ভারত? বাংলাদেশ কি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে? কে করলো? সরকার মুখে মুখে এ ধরনের বক্তব্য দিলেও তলে তলে তিনি দেশটাকে কিভাবে ভারতের কাছে লেলিয়ে দিয়েছে। আসুন বিস্তারিত কিছু তথ্য আমরা আজকের এই রিপোর্টে জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে বলেছিলেন চট্টগ্রামে সম্ভবত বাজারের মাঠে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি শুভেচ্ছা দিক হবে না। শুভ সাদিক বোঝেন তো অনেকে, সূর্য ওঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন, কিন্তু আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। কাজেই অনুরোধ করবো, দল মত পথ ভেদে আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বয়কট করুন, আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন। এই এখন বর্তমানে দুইটা সংসদ চলছে, আন্দোলন আমরা বন্ধ করি নাই, আন্দোলন চলছে। গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেদিন প্রথম দিন এই ভুয়া পার্লামেন্ট, দামি পার্লামেন্ট বসবে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব। তাই আপনাদেরকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংসদ অধিবেশন ডাকার সাথে সাথে সংসদ ঘেরাও যেন আমরা করতে পারি। 28শে জুলাই, 9ই ডিসেম্বর, 28শে অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই। ইংরেজিতে একটা কথা আছে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার সোপান। সুতরাং ওই ব্যর্থতার অভিজ্ঞতা নেই বিএনপি, জামাত, বামপন্থী, ডানপন্থী সকল বাংলাদেশপন্থী জনগণকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আজকে সীমান্ত হত্যা নিয়ে এখানে দাঁড়িয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আজকে একটি ঘটনা নিয়ে আমরা দাঁড়িয়েছি। বাংলাদেশে যদি আপনি 12 মাস হিসেব করেন যে 12 মাসে 1 বছর, তাহলে প্রত্যেক মাসে এভারেজ 5 থেকে 7টি সীমান্ত হত্যাকাণ্ড ঘটে। তাহলে 5-7 দিন কি দাঁড়ানো আমাদের পক্ষে এখানে সম্ভব? আর এইটা কি যুব অধিকারের কাজ? সীমান্ত হত্যা বন্ধের জন্য রাস্তায় দাঁড়াইবে, মিছিল করবে, বিক্ষোভ করবে? এটা তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব যে তার দেশের সীমান্ত সুরক্ষিত করা, এবং যে সীমান্ত রক্ষী বাহিনী তাদের জীবন বিপন্ন করে, জীবনকে দেশের জন্য উৎসর্গ করে তারা সীমান্ত পাহারা দিচ্ছে, তাদেরকে সুরক্ষা দেওয়া। কিন্তু আপনি একটা ঘটনা বোধহয় হয়তো জানেন যে 2001 সালে কুড়িগ্রামের সেই বড়াইবাড়ি এলাকায় যখন ভারতীয় বিএসএফ অভ্যন্তরে ঢুকে তারা যখন হামলা করছিল, আমাদের জায়গা দখল করেছিল, এর আগে সিলেটে, তখন আমাদের বীর সেনানীরা গুলি করে 16 জন বিএসএফকে দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশের বিজিবি তৎকালীন বিডিআর তারাও কিন্তু পারে। সেই ঘটনা গুগলে যান, ইউটিউবে যান, সমস্ত তথ্য এভিডেন্স পাবেন। সেই সময় বিডিআরের পরিচালক ছিলেন জনাব মেজর জেনারেল ফজলুর রহমান। শেখ হাসিনা সেই সময় ছিলেন ক্ষমতায়। আওয়ামী লীগের লোকেরা বলেছিল আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের অবনতি করতে নাকি আমাদের বিএসএফ, আমাদের বিডিআর বিএসএফকে হত্যা করেছিল। অর্থাৎ আওয়ামী লীগ চেয়েছিল বিজিবি মরুক, গুলি খাক,
ফেরানির মতো কাঁটাতারে ঝুলে থাক, তবু ভারতের বিরুদ্ধে চোখ রাঙানি দেওয়া যাবে না, কারণ ওরা ভারতের গোলাম, ওরা ভারতের দাস। কিন্তু দেশের জনগণ, বিজেপি বিডিআর, স্বাধীনতা সার্বভৌমত্বকারী জনতা, তারা ভারতের দাস নয়। সেই সময় মেজর জেনারেল ফজলুর রহমান, তৎকালীন বিডিআরের মহাপরিচালক, তাকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছিল, অবসর দিয়েছিল। এই ঘটনাটি আপনাদের জন্য উদাহরণ হিসেবে আনলাম, যে আজকের ঘটনার সাথে রিলেট করতে পারেন। আর আপনারা দেখেছেন 2017 সালে রাজশাহীতে যখন ভারতীয় বিএসএফ তাদের জেলেদেরকে নিয়ে এইদিকে মাছ ধরার জন্য বাংলাদেশের অনেকখানি সীমানার মধ্যে ঢুকে পড়েছিল, বিএসএফ বিজেপির উপরে গুলি চালিয়েছিল, তারা আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল। সেই কারণেও আমাদের এই বিজেপির সদস্যদেরকে ভর্ৎসনা করা হয়েছে, জবাবদিহিতা করা হয়েছে, হুমকি দিয়েছে আমার দেশের এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। সেই সময় আপনাদের মনে আছে, সবাই খুশি হয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। বিডিআরের যে সেই ইউনিটের অধিনায়ক ছিলেন, ভদ্রলোকের নাম আমার মনে নাই, ইউটিউবে যদি তার উক্তি লিখে সার্চ দেন পেয়ে যাবেন। তিনি বলেছিলেন, আমরা জাতি হিসেবে মদ্যপ নই, আমরা মাতাল নই। কারণ ওরা তো মদ খেয়ে মাতাল হয়ে ভালো মন্দ বাস বিচার করতে ভুলে যায়। আমাদের দেশের যারা বিজেপি বলেন, সামরিক বাহিনী বলেন, পুলিশ সদস্যরা বলেন, অত্যন্ত দেশপ্রেমিক, সৎ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছিল। কিন্তু এখন অনেকের চরিত্রে কালিমা লেপন হয়ে গেছে, অনেকের চারিত্রিক দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমে বাংলাদেশের উপর দিয়ে রেলপথ, এদিকে সেন্ট মার্টিন বাংলাদেশ থেকে ছিন্ন ভিন্ন বা অখণ্ড হয়ে আছে। বাংলাদেশকে আবারও নতুন করে পরাধীনতার শিকার বয়ে নিয়ে আসছে এই শেখ হাসিনা। আসুন এ সম্পর্কে একটু বিস্তারিত জানি। এটা যদি বিক্রি করে দেওয়া হয়, তারপরও সে আপনার ক্ষমতায় থাকবে। কীট পতঙ্গ আছে না, তুই তো কীট পতঙ্গ, যার দেশের সাথে ভারতের এত বড় একটা ঘটনা ঘটার পরে যার খারাপ লাগে না, তোর এই দুনিয়ায় জন্ম নেওয়ার কোনো মানে নাই, উদ্দেশ্য নাই, এটার কোনো কনসিকুয়েন্সও নাই, এটা দেওয়া যাবেও না, আসবেও না। তুই আসবি, কুকুরের মতো কয়দিন হাঁকবি, মুদবি, খাবি, তারপরে আবার চলে যাবে, দ্যাটস ইট। আর তোর এই দুনিয়ায় আর কোনো দরকার নাই। তোর তো খারাপ লাগে না, কারণ এই দেশ যারা এখন বলে যে ওরা হইল গিয়া চেতনার লোক, ওদের নাকি দেশপ্রেমী, আমরা হইলাম গিয়া দেশদ্রোহী, এরা ওদের মা বোনদের দিয়া খাটে শোয়া ওরা ওদের সুবিধা নিতে পারবে। এখন যারা এই যে বুকের মধ্যে বালছাল লাগায় তারপরে হয় না আপনার এই যে মুক্তিযোদ্ধা সাজে, এই শালারা একটা মুক্তিযোদ্ধা না। যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, আমি চিনি এরকম মুক্তিযোদ্ধা, তাদের মানে মানে বুকের ভেতরে যে যন্ত্রণা, এটার কারণে এই যে এই সরকারের এইসব এই ভাতা ভুতা এগুলো তারা টোকায় না। তারা দেশ জীবন বাজি রেখে তারপরে যুদ্ধ করতে গিয়েছিল। এখন যত হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা জিজ্ঞেস করেন, ওই 3টা রাইফেলের নামও বলতে পারবে না। হ্যাঁ, কোথায় গিয়েছে, কোন সেক্টরে যুদ্ধ করেছে, ওই সেক্টরের ইয়ের নাম কি ওইটাও জানে না। এই হচ্ছে মুক্তিযোদ্ধা। অতএব এই দেশের মানুষের কারোর খারাপ লাগে না। আপনি এখন যদি বলেন শেখ হাসিনার মানে মানে একদম স্পষ্ট, এটা নিয়ে আমি বললাম না, কে বললো সেটা না, আপনি যেই মতেই হন, আপনি তো বুঝেন যে ভারত আমাদের সাথে কি করছে, ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখলে কি হবে, না রাখলে কি হবে, খুব স্পষ্ট। এটা নিয়ে আমার চাইতে ভালো জানে ডিজিএফআই এর মহাপরিচালক, আমার চাইতে ভালো জানে আপনার র্যাব প্রধান, আমার চেয়ে ভালো জানে ডিবি প্রধান, সিআইডি প্রধান, এসবি প্রধান, সবাই জানে। কিন্তু তার খারাপ লাগে না, কেন জানেন? কারণ সে ব্যক্তিগতভাবে সুখী, তার ব্যক্তিগত যে স্বার্থ সেটার ব্যাপারে সে 100% পাচ্ছে, তার আর কোনো সমস্যা নাই। এই করে তারা দেশটাকে আজকে ভারতের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের যত সমস্যা আছে, এই সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। যত কিছু আছে, ধরেন শেখ হাসিনা আজকে যে অবস্থানে এসছে, বিএনপি যদি ভারতের সাথে মিশতো এবং ক্ষমতায় আসতো ভারতের সাথে মিশে, ধরেন 1/11 যদি খালেদা জিয়া যদি শেখ হাসিনার মতো যদি আপনার ইন্ডিয়ার সাথে আতাত করে তারপরে ক্ষমতায় আসতো 2008 সালে, প্রথমে তো এই প্রস্তাব তো খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল, সেটা না করার কারণে শেখ হাসিনা আজকে 15 বছর ক্ষমতা চাইলো। তো বিএনপি যদি ভারতের কথা শুনে আসতো, ঠিক একই অবস্থা হতো। অতএব আমাদের দেশের এই যে দেখেন, আমি 2-3 দিন ধরে দেখছি, এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য
ভারত দুইটা টার্গেটে কাজ করছে। একটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে শিক্ষা ধ্বংস করে দেয়া, এদেশের ধর্ম বা সংস্কৃতি এটাকে নষ্ট করে দেয়া, এটা হচ্ছে তাদের টার্গেট এবং সেই টার্গেটেই তারা কাজ করছে। তারা মোটামুটি আমি মনে করি 50 ভাগের বেশি তারা সফল এই গত 15 বছরেই। এরপরে যদি তারা আরো সময় পায় এবং শেখ হাসিনার মতো একটা মানে কি বলবো, আরে কি বলা গালি দিলে মানে আমার তৃপ্তি হবে আমি জানি না। তো দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।